আসসালামু আলাইকুম। সবাইকে অনলাইন মেট্রো মেডিকেল লার্নিং কোর্সের আজকে ৬ষ্ঠতম ক্লাসে আমন্ত্রণ। তো আমরা আজকের ক্লাসে লাইকোপোডিয়াম ক্লাভাটাম, একটা মেজর পলিক্রেস্ট মেডিসিন, এই মেডিসিনটি নিয়ে আলোচনা করব বা এর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো প্রথমেই আমরা একটা মেডিসিন কিভাবে পড়তে হবে, আমরা অলরেডি 5টা ক্লাসে বিভিন্ন ভাবে আমরা একটা মেডিসিনকে পড়ানোর চেষ্টা করেছি বিভিন্ন অ্যাঙ্গেলে। তো আপনারা অলরেডি ওই বিষয়ে অভ্যস্ত হয়েছেন। তো আজকেও এর ব্যতিক্রম হবে না, আমরাও আজকে কিছু ডিফারেন্ট ওয়েতে মেডিসিন কিভাবে পড়া যায় সেটা দেখব। কিন্তু তারপরেও একটা মেডিসিনের যেহেতু পলিক্রেস্ট মেডিসিন, আমরা আগেই বললাম যে পলিক্রেস্ট মেডিসিন মানে কি, যে মেডিসিনটার মানে খুব ভালো প্রুভিং হয়েছে, বোথ প্রুভিং এন্ড ক্লিনিক্যাল প্রুভিং, যে কারণে এর সবগুলো দিক, শারীরিক, মানসিক, প্যাথোলজিক্যাল সবগুলো দিক খুব অনেক বেশি মাত্রায় মানে এটা পাওয়া গিয়েছে এবং এটার প্রয়োগ করেও এটা অনেক ভালো রেজাল্ট পাওয়া গেছে। তো এই জন্য এটা পলিক্রেস্ট মেডিসিন গুলো মধ্যে এটা যেটা একটা অন্যতম গুরুত্বপূর্ণ মেডিসিন। সুতরাং এই মেডিসিনের এবং এছাড়া অন্য যে কোনো পলিক্রেস্ট মেডিসিনের মেন্টাল মেকআপটাও জানতে হয় এবং শারীরিক গুরুত্বপূর্ণ সিমটম গুলো জানতে হয়। অনেক সময় কিছু কিছু মেডিসিনে দেখবেন যে মেন্টাল মেকআপ গুলো মোরলেস কাছাকাছি বা খুব কাছাকাছি, আপনি আলাদা করতে পারছেন না। তখন দেখা যাবে যে আপনাকে ফিজিক্যাল বিষয়গুলো দিয়ে আলাদা করতে হবে, কোনো মডালিটি দিয়ে। হ্যাঁ, সেটা টাইম মডালিটি হতে পারে, কোনো খাবারের বিষয় দিয়ে, বা ডিজায়ার অ্যাভারশন দিয়ে, ঠিক আছে, বা অন্য কোনো কি নোট দিয়ে আলাদা করতে হবে। তো এরকম ভাবে ফিজিক্যাল সিমটম দিয়ে থাকলে আমরা মেন্টাল সিমটম দিয়ে আলাদা করি। এটা একটা গ্রস আইডিয়া, মানে গ্রস একটা বিষয়। তো এখন রোগীটা যে ধরনের সিমটম নিয়ে আসে সেই সিমটমটাই তো আমরা আগে ডকুমেন্ট করি। হ্যাঁ, এটি মানে এইভাবে প্র্যাকটিস করাটা বা এইভাবে কেস টেকিং নেওয়াটাই বেশি জাস্টিফায়েবল এবং রোগীরাও আপনার সাথে কোঅপারেট করবে। রোগী গ্যাসের সমস্যা নিয়ে আসছে, এখন আসার সঙ্গে সঙ্গে আপনি ওইটাকে পুরো ইগনোর করলেন, অথবা আপনার কিছু কিছু ডাক্তার তো আমি দেখি বা শুনি বা ওনারা বলে যে আমরা হোমিওপ্যাথ ডাক্তার, আমাদের সব গ্যাসের সমস্যা শোনার দরকার নেই। আপনি বলেন আপনার মানসিক ভাবে আপনি কিসে ভয় পান, আপনার মানে কেমন ড্রিম দেখেন, মানসিক যে লক্ষণগুলো, হ্যাঁ, তো সেগুলো আমাদের জানতে হবে এবং সাথে ফিজিক্যাল সিমটম দিয়ে ইম্পর্টেন্ট মেডিসিন গুলো আলাদা করতে হবে। তো যাক, মেডিসিন রোগীরা যখন যে সিমটম নিয়ে আমাদের সামনে আসবে, আমাদের প্রথমে সেই সিমটমটা কি প্রুভ করতে হবে। হ্যাঁ, প্রুভিং করতে হবে বা ডিগিং করতে হবে, বা যেটাই বলি, এটাকেই আপনাকে এর গভীরে যেতে হবে, এই সিমটমটাকে বিস্তৃতি করতে হবে। বিস্তৃতি করতে গেলে আমাদের যে কমন ফর্মুলা, হোমিওপ্যাথিক ফর্মুলা, লোকেশন, সেন্সেশন, মডালিটি অ্যান্ড কনকমিটেন্ট, হ্যাঁ, এগুলো দিয়ে প্রত্যেকটা সিমটমকে আমরা এলাবোরেট করি। তো রোগী যে সিমটম নিয়ে আসবে সেই সিমটমের থেকে আমরা এলাবোরেট করব। তারপরে আমরা তার জেনারেল একটা স্ট্রাকচার আছে, তার ভালো লাগা, খারাপ লাগা, ঠান্ডা গরমের অনুভূতি, পানি পিপাসা, পেশাব পায়খানা, ঘাম, ঘুম, ঠিক আছে, স্বপ্ন, মাসিক, হ্যাঁ, সাদাস্রাব, সেক্সুয়াল ফাংশন, এগুলা দিয়ে আমরা জেনারেল একটা ইমপ্রেশন নিই। তারপরে তার মেন্টাল মেকআপটা নিই। কিন্তু রোগীটা যদি আবার মেন্টাল সিমটম নিয়ে আসে বা রোগীর অ্যাটেন্ডেন্টরা আসে, তাহলে সেই জিনিসটাকে আগে এলাবোরেট করতে হবে। এবং সবসময় মনে রাখতে হবে, সিমটম হোমিওপ্যাথিক সাকসেস, মানে হোমিওপ্যাথিক প্রেসক্রিপশনের সাকসেস তখনই আসবে যখন আমি যে কোনো ক্ষেত্রেই বৈশিষ্ট্যপূর্ণ করতে পারবো সিমটমটাকে। যদি আমি বৈশিষ্ট্যপূর্ণ করতে না পারি, ক্যারেক্টারিস্টিক করতে না পারি, হ্যাঁ, তাহলে আমরা আসলে আমার প্রেসক্রিপশনের ব্যাপারে আমি কনফিডেন্ট থাকবো না, ঠিক আছে। কারণ বৈশিষ্ট্যপূর্ণ সিমটমটাই আমার ভাইটাল ফোর্স যখন ডিঅ্যারেঞ্জড হয়, যখন ভাইটাল ফোর্স ভালো থাকে এবং ডাইনামিক লেভেলে কোনো অসুস্থতা যখন শরীরে বাসা বাঁধে, তখন হেলদি ডাইনামিক ফোর্স, মানে মানে স্ট্রং ভাইটাল ফোর্স তার বৈশিষ্ট্যপূর্ণ সিমটম সারফেসে থ্রো করে, সেটা বোথ মেন্টালি এবং ফিজিক্যালি। এবং এটাই প্রুভাররা তাদের মেডিসিন প্রুভিং করার সময় ফিল করছেন, হ্যাঁ, এবং এটাই নোট করা হয়েছে। এবং রোগীরাও যখন এই বৈশিষ্ট্যপূর্ণ সিমটম যখনই পাওয়া যাবে, তখন বুঝতে হবে যে তার ভাইটাল ফোর্সটা কম্পারেটিভলি ভালো আছে। এবং এই বৈশিষ্ট্যপূর্ণ সিমটম পাওয়া মানে আপনি আশা করবেন যে এই পেশেন্টকে আপনি ভালো করতে পারবেন, ঠিক আছে। কারণ প্যাথোলজি যখন খুব বেশি অ্যাডভান্স হয়, তখন সাধারণত বৈশিষ্ট্যপূর্ণ সিমটম প্রকাশ করার মতো ভাইটাল ফোর্সের স্ট্যাটাস থাকে না, ভাইটাল ফোর্স খুব ডাউন থাকে। তো ইন দ্যাট কেস আমরা এলোপ্যাথারি হাই পোটেন্সি না দিয়ে আমরা সাধারণত লো পোটেন্সি দেই, অনেক সময় বায়োকেমিক মেডিসিন দেই। আবার এখন আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ফুড হ্যাবিট, লাইফস্টাইল, এদিকে খেয়াল করতে বলি। এখন ফাংশনাল মেডিসিনে অনেক বিষয়গুলো, নতুন নতুন গবেষণা আসছে যে কোন ধরনের খাবার আসলে আমার ভাইটাল ফোর্সকে ভালো করবে, কোন ধরনের খাবার আমরা ভুল জানার কারণে রোগীগুলোকে আরো খারাপের দিকে নিয়ে যেতাম। এই বিষয়গুলো
বর্তমান বিশ্বের গবেষণা এবং হোমিওপ্যাথি দুইটাকে যদি আমরা আপনার নতুন কেউ মনে অ্যাড হয়েছে, এই সিমটম গুলো খুব ইম্পর্টেন্ট। আমরা ভিতুল গাছের এসেন্স অফ ম্যাথমেটিক্স অলরেডি আপনারা হয়তো ফেসবুকে দেখেছেন, আমি একটা গ্রুপ বইয়ের গত ক্লাসে ভিতুল গাছ থেকে আমি ওই থুজাটা একটু পড়িয়েছিলাম। তো আজকে লাইকোপোডিয়ামটা আমরা ভিতুল গাছের এসেন্স ম্যাথমেটিক্স থেকে কিছু অংশ তুলে ধরবো, যেটা আমি অলরেডি একটা বই আকারে করতে চাচ্ছি। মানে এটা করতে যে আপনাদের ক্লাসের জন্য আমি এটা তৈরি করেছিলাম। তো তৈরি করার পরে আমার মনে হলো যে এটা আসলে বই হিসেবে যদি আমরা করতে পারি। হ্যাঁ, আপনারা মিউট করে ফেলবেন, প্লিজ মিউট করে ফেলবেন। হ্যাঁ, নতুন যারাই আসছেন তাদেরকে বলছি, আর পুরাতনরা জানেন। দেখা যাচ্ছে, আমি একটু বড় করে দিলাম। আমি 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 যে অনুবাদটা করেছি, অনুবাদ মানে এটা ভাবানুবাদ বলা যায়, আক্ষরিক অনুবাদ না। তো আপনাদের কোনো সাজেশন থাকলে অবশ্যই দিতে পারবেন, সমস্যা নাই। ভাবানুবাদে তো এক্সাক্ট ওয়ার্ড টু ওয়ার্ড হবে না, মূল থিমটা আমরা বোঝানোর চেষ্টা করছি। হ্যাঁ, আপনারা মিউট করে রাখেন সবাই। তো আমি বাংলাটাই পড়ি। হ্যাঁ, আজকে ইংরেজি পড়তেছি না, বাংলাটাই পড়ি। আপনাদের দেখেন এই বাংলাটা পড়ার মাধ্যমে আপনারা লাইকোপোডিয়ামকে ভিতরে যেতে পারেন কিনা, ঠিক আছে, বা আমার অনুবাদ দিয়ে আপনারা হেল্প হয় কিনা। হ্যাঁ, আপনাদের মতামতটা আপনারা পরে জানাবেন, আমি জাস্ট একবার রিডিং করে যাই, ঠিক আছে। আমাদের ম্যাট্রিমেডিকাতে অবস্থিত ওষুধগুলোর মধ্যে লাইকোপোডিয়ামের স্থান অনন্য উচ্চতায়। মানব জাতির মধ্যে বিরাজমান প্রায় প্রতিটি অবস্থাতেই এই ওষুধের লক্ষণ পাওয়া যায়। এর বিস্তারিত ব্যবহার থাকলেও এর কিছু কেন্দ্রীয় চরিত্র ও বৈশিষ্ট্য আছে, এবং যা যদি আমরা সঠিকভাবে বুঝতে পারি তবে এই ওষুধের রোগী চিত্র আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। ভীরুতা লাইকোপোডিয়াম ওষুধের একটি প্রধান চারিত্রিক বৈশিষ্ট্য বা কাওয়ার্ডিস ইংলিশে। লাইকোপোডিয়ামের রোগীরা নৈতিক, সামাজিক এবং শারীরিকভাবে প্রতিনিয়ত এই ভীরুতার সাথে অন্তর্দ্বন্দ্বিক প্রতিদ্বন্দ্বিতা করতে থাকে। হ্যাঁ, মানে তাদের মোরালিটি, সোশ্যালিটি এবং ফিজিক্যালি অন্তর্দ্বন্দ্বিক মানে কি? অন্তর্দ্বন্দ্বিক কথাটা মানে কি? প্রতিদ্বন্দ্বিতা এই কথাটা মানে কি? সেলফ কনফ্লিক্ট। হ্যাঁ, মানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট অর কনফ্লিক্ট অফ, মানে ভিতর বলে এক, বাহির বলে আরেক। একটা মুভি, একটা ছবি ছিল না, কি জানি, ফারুকি নাকি মোস্তফা সরোয়ার ফারুকি, একটা গান আছে না, ভিতর বলে এক কথা, বাইরে বলে আরেক কথা, এরকম একটা গান ছিল। হ্যাঁ, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো যাই হোক, মানে ভিতর এবং বাহির, মানে ভিতরে তার এই ভীরুতা এবং বাহ্যিক ভাবে সে নিজেকে অতিমাত্রায় সাহসী ভাবে প্রকাশ করতে চায়, হ্যাঁ, সবার সামনে। এই যে তার অন্তর্দ্বন্দ্বিক, মানে সে ভিতরে ভিতরে জানে যে সে খুব দুর্বল, সে খুব টিমিড, হ্যাঁ, সে খুব নৈতিক ভাবে সে শুদ্ধ না, কিন্তু বাহ্যিক ভাবে সে একটা সুন্দর ইমেজ, সাহসী ইমেজ, অনেস্ট ইমেজ রাখতে চায়। হ্যাঁ, তো এই যে তার অন্তর্দ্বন্দ্বিক বিষয়গুলো থাকে, এটা তার একটা অন্যতম বৈশিষ্ট্য, ঠিক আছে। তারা নিজেদেরকে দুর্বল ও অক্ষম বলে বিবেচনা করে, এবং তারা মনে করে যে জীবনের যে দায়িত্বগুলো আছে, যে দায়িত্বগুলো আছে সেগুলো তারা বহন করতে অক্ষম, মানে ইনক্যাপাবল। ফলশ্রুতিতে তারা দায়িত্ব থেকে পালিয়ে বেড়ায়। যদিও বাহ্যিকভাবে লাইকোপোডিয়ামের রোগীরা অন্যদের সামনে নিজেদেরকে খুবই বন্ধুবৎসল এবং সাহসী চারিত্রিক বৈশিষ্ট্যের অধিকারী বলে প্রকাশ করতে চায়, তবুও তারা ভিতরে ভিতরে খুবই দুর্বল প্রকৃতির এবং ভীরু মানুষ। এজন্য একজন হোমিওপ্যাথ যদি খুব ভালোভাবে কেস টেকিং না করে, তবে লাইকোপোডিয়াম রোগীর অন্তর্নিহিত মানসিক অবস্থা সহজে বের করতে পারবেন না। জীবনের প্রথম পর্যায়ে থেকে লাইকোপোডিয়াম রোগীদের যৌনতা বিষয়ক নিজস্ব চিন্তা ভাবনা ও বৈশিষ্ট্য দেখা যায়। সেক্সুয়াল থিঙ্কিং, এটা কিন্তু লাইকোপোডিয়াম ওষুধের একটা অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, সেটা একটু ভালো করে আমাদের বুঝতে হবে। লাইকোপোডিয়াম রোগীরা তাদের যৌন তৃপ্তি চরিতার্থ করার জন্য ব্যক্তিগত সম্পর্কে জড়ায়, কিন্তু তারা তাদের পার্টনারদের প্রতি কোনো দায়িত্ব নিতে চায় না। হ্যাঁ, মানে রেসপন্সিবিলিটি নিতে চায় না। সাধারণত লাইকোপোডিয়ামের ব্যক্তিরা তাদের পার্টনারের সাথে রাত্রি যাপন করে এবং সকালবেলা কোনো দায়িত্ব না নিয়ে চলে যায়। যদি তাদের পার্টনার তাদেরকে বিয়ের ব্যাপারে চাপ দেয় বা আগ্রহ প্রকাশ করে, তবে তারা অত্যন্ত বিচলিত হয়ে যায়, কারণ তারা দায়িত্ব নিতে ভয় পায়। তারা বিয়ে, সন্তান ধারণ এবং অন্যান্য সামাজিক দায়বদ্ধতা ও কর্তব্যগুলো যতটা সম্ভব এড়িয়ে চলতে চায়, ঠিক আছে। আচ্ছা, এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু আসলে দেশ, কাল, পাত্র, সমাজ ভেদে একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে প্রকাশ পাবে। এটা আমি জর্জ ভিতুল গাছের বই থেকে করেছি। উনি ইউরোপের নাগরিক, তো উনি তার যে
তার যে সমাজ ব্যবস্থা, মোবাইলটা দাও না। হ্যাঁ, তার যে সমাজ ব্যবস্থা এবং অন্যান্য যে এগুলো আছে, সেখানকার যে সিনারিও, সেটা হয়তো এখানে আপনি অনেক পাচ্ছেন। আবার আমাদের এই উপমহাদেশের প্রেক্ষাপটে হয়তো এই বিষয়গুলো অতটা সহজ হবে না, ঠিক আছে, কারণ আমাদের ফ্যামিলি আছে, কিন্তু ফ্যামিলি হইলেও, বিয়ে করলেও হয়তো সে অতটা হয় না, হ্যাঁ, মানে দায়িত্ব নিতে চায় না, সন্তানের প্রতি একটা উদাসীন থাকে, হ্যাঁ, বা কোনো রেসপন্সিবিলিটি আসলে সে পালায় বেড়াতে চায়, অন্যদের হ্যান্ড ওভার করে দিতে চায়, হ্যাঁ, বিরক্ত হয়। এই বিষয়গুলো বুঝতে হবে, ঠিক আছে। সুতরাং একটা যখন এই জন্য মানসিক চরিত্র বা মানসিক বৈশিষ্ট্যগুলো যখন আপনাকে মানে কোনো বইয়ের মাধ্যমে যখন আপনি পড়বেন, প্রুভাররা কিন্তু এই ধরনের ল্যাঙ্গুয়েজটা মানে এভাবে বলে না যে আমি খাওয়ার পরে আমার এই অবস্থা হয়েছে। তো জাস্ট এই অনেকগুলো লাইন, কাটা কাটা লাইন আসছে বা কিছু কিছু আসছে, এই জন্য আপনাকে এই পড়তে হবে। ম্যাথমেটিকা পিউরা বইটা লাইকোপোডিয়াম পড়তে হবে, ঠিক আছে। হেরিং গাইডিং সিম্পটমের মাইন্ড চেক চ্যাপ্টারটা পড়তে হবে, যেখানে আপনি প্রুভারের সিম্পটম গুলো পাবেন। এই জন্য মূল বইটা অবশ্যই পড়তে হবে, তাহলে বোঝা যাবে যে এই ব্যাখ্যাগুলো তারা ইন্টারপ্রেট করছে। বিতুল কাজ বলেন, কেন বলেন, রাজন শঙ্কর, বর্তমানে তারা এগুলো ইন্টারপ্রেট করছেন, প্রুভারদের কাছ থেকে নিয়ে তারা নিজস্ব ভাবে দিয়েছেন, হ্যাঁ, ওই জিনিসটা এক্সপ্লেন করছেন সুন্দর ভাবে। সুতরাং কিন্তু ওই জিনিসটার মধ্যে মাথায় রাখতে হবে যে বিষয়টা শুধু এই ক্ষেত্রেই না, মানে এটা বোঝা যাচ্ছে যে কি তারা বিবাহিত জীবন সম্পর্কে জড়াবে না, সন্তান নিবে না, এরকম সবই তারা মানে নাও নিতে পারে, আবার নিলেও তারা তাদের মধ্যে জাস্ট ওই বিষয়টা থাকবে যে এসকেপ করা, মানে দায়িত্ব না নেওয়ার বিষয়টা, দায়িত্ব কর্তব্য থেকে দূরে থাকা। যৌন সম্পর্ককে লাইকোপোডিয়ামের ব্যক্তিরা হালকাভাবে নেয়। যৌন তৃপ্তি লাভ করাটাই তাদের মুখ্য উদ্দেশ্য থাকে। তারা কোনো ঝামেলা ছাড়াই এবং কোনো দায়িত্ববোধ না নিয়েই তাদের যৌন চাহিদা চরিতার্থ করতে চায়। যদি এ ধরনের রোগীরা তাদের অফিসে কোনো মহিলা সেক্রেটারিকে একা দেখে, তবে সর্বপ্রথম তাদের মাথায় আসে কিভাবে তার সাথে যৌন সম্পর্ক করা যায়, এবং সে সেই সুযোগের সন্ধানে থাকে। এ ধরনের ব্যক্তিরা প্রায় বিভিন্ন পতিতালয়ে ঘন ঘন যাতায়াত করে, কারণ সেখানে যৌন চাহিদা পূরণ করার পর কোনো দায়িত্ব বোধ না নিয়েই চলে আসা যায়। এক্ষেত্রে লাইকোপোডিয়াম ওষুধের সাথে প্লাটিনা ওষুধের অনেক মিল আছে, কিন্তু প্লাটিনা ওষুধের ব্যক্তিদের যৌন চাহিদা প্রবলভাবে দেখা যায়। অন্যদিকে লাইকোপোডিয়াম ওষুধের যৌন চাহিদা বেশি থাকলেও তারা দায়িত্ব নেওয়াটাকে ভয় পায়, এজন্য তাদের যৌন চাহিদা ভাষা ভাষা পর্যায়ে থাকে, মানে এক পা আগায় এক পা পিছায়, মানে তারা সেক্সুয়াল গ্র্যাটিফিকেশনও চায়, আবার রেসপন্সিবিলিটিও নিতে চায় না। সুতরাং যখনই আগায়, আবার যখন দেখে যে না, এখানে যদি আমি আগাই তাহলে আমাকে দায়িত্ব নিতে হবে, তখন আবার তারা এসকেপ করে। তো এই যে একটা অন্তর্দ্বন্দ্বিক বিষয়গুলো এখানেও তাদের থাকে, ঠিক আছে। একবার বিয়ে হয়ে যাওয়ার পর লাইকোপোডিয়ামের মহিলা বা পুরুষেরা তাদের বিবাহিত জীবনের যৌন সম্পর্ককে ভালোভাবে উপভোগ করতে পারে না, কারণ তারা সবসময় মনে করে যে তারা তাদের পার্টনারদের যৌন চাহিদা সঠিকভাবে পূরণ করতে পারবে না। এই সমস্যা থেকে মহিলারা তাদের অর্গাজম বা রাগমোচন করতে অক্ষম হয়, এবং পুরুষেরা ধ্বজভঙ্গ বা ইম্পোটেন্সি সমস্যায় অথবা দ্রুত বীর্যপাতের সমস্যায় ভুগতে শুরু করে, মানে আর্লি ইমিশন। অভ্যন্তরীণভাবে লাইকোপোডিয়াম রোগীদের অক্ষমতা এবং দুর্বলতা এত গভীর পর্যায়ে পৌঁছায় যে তারা তাদের বৈবাহিক জীবনে পরস্পরের প্রতি অন্তরঙ্গ মুহূর্তগুলোকে আনন্দঘন করার ক্ষেত্রে নানা ধরনের সমস্যার সম্মুখীন হয়। অনেক লাইকোপোডিয়াম রোগীদের ক্ষেত্রে দেখা যায় বিয়ের আগে তারা নিজেদেরকে সবার সামনে খুব সক্ষম পুরুষ হিসেবে জাহির করে, কিন্তু যখন বিয়ের কথাবার্তা বা সময় ঘনিয়ে আসে তখন তারা অভ্যন্তরীণভাবে খুবই ভীতু ও দুর্বল হয়ে পড়ে। তখন তাদের অভ্যন্তরীণ নাজুকতা, হ্যাঁ, ইনার টিমিডনেস, ইনার উইকনেস, হ্যাঁ, প্রকাশিত হয়ে পড়ে। লাইকোপোডিয়াম রোগীদের মাঝে সার্বক্ষণিকভাবে একটি ভয় কাজ করে, আর তা হচ্ছে অন্যরা যদি তাদের এই অভ্যন্তরীণ দুর্বলতাগুলো জেনে ফেলে তবে তারা কিভাবে সবার সাথে চলবে, অন্যরা তাদের নিয়ে কি ভাবছে, এই বিষয়ে তারা সার্বক্ষণিক চিন্তা ভাবনা করতে থাকে। লাইকোপোডিয়ামের ব্যক্তিরা সাধারণত খুবই বুদ্ধিমান এবং বুদ্ধি নির্ভর পেশায় থাকে। বিভিন্ন প্রফেশনাল বক্তৃতাকারী, হ্যাঁ, যেমন বিভিন্ন মঞ্চ বক্তৃতাকারী, ঠিক আছে, সেটা ওয়াজ মাহফিল হোক আর টেড টক হোক আর টক শো হোক বা যেটি হোক, হ্যাঁ, বা বড় বড় মঞ্চে পারফর্মকারী হোক, আইনজীবী, চিকিৎসক, শিক্ষক, বুদ্ধিজীবী, বিভিন্ন রাজনীতিবিদরা লাইকোপোডিয়ামের রোগী, হ্যাঁ, যেখানে তাদের বুদ্ধিটাকে তারা বুদ্ধি বিক্রি করে চলে। বুদ্ধিজীবী, সবাই তো বুদ্ধিজীবী এখানে, কারণ এই যতগুলো প্রফেশন বলা হলো সবাই কিন্তু তাদের বুদ্ধিটা দিয়ে চলতেছে, কায়িক পরিশ্রম দিয়ে চলতেছে। এ ধরনের বুদ্ধিবৃত্তিক পেশায় নিয়োজিত ব্যক্তিরা অনেক সময় দেখেন যে
যখন তারা সবার সামনে তাদের বক্তব্য উপস্থাপন করতে যাচ্ছেন তখন হঠাৎ করে তারা পেটে ব্যথা অনুভব করেন এবং তাদের মধ্যে মাত্রাতিরিক্ত দুশ্চিন্তা ভর করে। হ্যাঁ, এ ধরনের ব্যক্তিরা তাদের কাজ অনেক সময় ভালোভাবে সম্পন্ন করতে পারলেও শারীরিক ও আবেগীয় পর্যায়ে তারা নানা ধরনের সমস্যার সম্মুখীন হয়। এ ধরনের পেশার রোগীরা যদি লাইকোপোডিয়াম ওষুধের হয়ে থাকে তবে তারা অনেক সময় তাদের দায়িত্ব এড়ানোর জন্য বিভিন্ন শারীরিক সমস্যার অজুহাত দেয়। বলে যে আমার টয়লেট ধরছে, আমার আজকে পেটে ব্যথা, আমার মাথা ব্যথা, আমি আজকে পারবো না, অন্য কাউকে দিয়ে কাজ চালানো, এরকম একটা বিভিন্ন অজুহাত দেয়। তারা অন্যদের সামনে নিজের সক্ষমতা এবং যোগ্যতাকে অতিমাত্রায় প্রকাশ করার চেষ্টা করে। আবার অনেকে আছে যে দুর্বলতা ঢাকার জন্য আবার অতিমাত্রায় করে এবং অনেক সময় এই যে যেটা বললাম অন্তর্নিহিত দুর্বলতাকে ঢাকার জন্য প্রতারণা আশ্রয় নেয় এবং নিজের সক্ষমতা যোগ্যতাকে অতিমাত্রায় প্রকাশ করে, ব্লাফিং। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনি এটাকে বলা হয় অ্যাফেকটেশন, মানে মিথ্যা জাহির করে, ঠিক আছে, ফ্যাকটিশিয়াস। কিন্তু যখনই মূল কাজটি সামনে আসে তখনই তারা তাদের এই ছলচাতুরি বা মিথ্যা আশ্রয় নেওয়াটা সবার সামনে উন্মোচিত হয়ে যায়। তাদের অন্তর্নিহিত দুর্বলতাগুলোকে ঢেকে রাখার জন্য তারা অনেক সময় আত্ম অহংকার প্রদর্শন করে, মানে ইগো, ঠিক আছে, আমি ওখানে যাব না, ওর সাথে আমার সমস্যা, মানে এটা ঢাকার করার জন্য। তারা তাদের কাজের জন্য অন্যদের কাছে প্রশংসা বা সম্মান প্রত্যাশা করে, ঠিক আছে, তারা খুবই সম্মান প্রত্যাশা করে লাইকোপোডিয়ামের রোগীরা। ফ্ল্যাটারিং, তারা মানে আমরা সোজা বাংলা কথা যেটা বলি যে পাম, হ্যাঁ, পাম 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 পছন্দ করে। যতই বলুক যে আমার এটা পছন্দ না, কিন্তু কেউ যদি তাকে সম্মান দিয়ে কথা বলে, তাকে তেল দেয়, অফিসের বস, মানে অফিসে কেউ যদি তার বসকে তেল দিয়ে কথা বলে, তাহলে বস যদি লাইকোপোডিয়ামের রোগী হয় সে কিন্তু খুশিতে, হ্যাঁ, খুবই আত্মহারা হয়ে যায় এবং সে দেখা যাবে যে কর্মচারীকে যা চাচ্ছে তার চেয়ে বেশি দিয়ে দিচ্ছে। এরকম আর কি বিষয়, তারা এই বিষয়গুলো খুব চায়, যে সম্মান এবং তার তোষামত করুক। পরিশেষে অনেক লাইকোপোডিয়াম রোগীরা তাদের জীবনের একাকিত্বে ভোগে। মহিলারা চিরকুমারী, পুরুষেরা অকৃতদার হয়ে থাকে, মানে বিয়ে করে না। তাদের এই একাকিত্ব, জীবনযাপন ও যৌন সম্পর্কে না জড়ানো বিষয়টা আসে কারণ তার দায়িত্ব নিতে ভয় পায়, মানে তাদের দায়িত্ব থেকে পালানোর ভয়ে, দায়িত্ব থেকে পালিয়ে বেড়ানোর টেন্ডেন্সি থাকার কারণে তারা বিয়েতে জড়ায় না, হ্যাঁ, বা বিয়ের মতো সামাজিক দায়িত্ব থেকে নিজেকে জড়ায় না। তাদের এই ব্রহ্মচারী জীবনের মাঝেও তাদের যৌন চিন্তা প্রতিনিয়ত অনুভূত হতে থাকে। অনেক সময় দেখা যায় এই ধরনের ব্রহ্মচারী ব্যক্তিরা সুযোগ পেলে বিভিন্ন যৌন অপকর্মে জড়িয়ে পড়ে, হ্যাঁ, যেটা আমরা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে দেখি, বা বিভিন্ন ধর্মীয় ব্যক্তিত্বের মাঝেও বিভিন্ন পেপার পত্রিকায় আসে। অনেক ধরনের মানুষের মধ্যে আছে যে ব্যাচেলার মানুষজন, যেমন ব্যাচেলার মানুষ তো এটা করেই, এবং ইভেন বিভিন্ন ধর্মযাজক, এগুলো আমরা দেখি, পাদ্রী বা বিভিন্ন অন্য ধর্মের লোকজন যারা বিয়ে করে না তারাও কিন্তু অনেক সময় এরকম অপকর্মে জড়ায় পড়ে, যেটা খবরে পাওয়া যায়। লাইকোপোডিয়াম রোগীদের আরেক ধরনের সমস্যা প্রবলভাবে দেখা দেয়, আর তা হচ্ছে তারা নিজেদেরকে অতিমাত্রায় প্রকাশ করে। এ ধরনের রোগীরা স্বৈরাচারী ও একনায়কতান্ত্রিক মনোভাব পোষণ করে, অন্যদেরকে নিয়ন্ত্রণ করতে চায়, মানে ডিক্টেটোরিয়াল। লাইকোপোডিয়াম রোগীরা অনেক সময় তাদের কর্মক্ষেত্রে খুবই অমায়িক ব্যবহার করে থাকলেও তারা তাদের বাসায় এসে বদরাগী ও বদমেজাজি হয়ে যায়। এরা কিন্তু অফিসের বস বা তার সহকর্মীদের সাথে পোলাইট, বাট বাসায় আসলে বা তার সাবঅর্ডিনেট যারা আছে তাদের উপরে খুবই চোটপাট করে, তাদের উপরে রাগ দেখায়, গরম হয়ে যায়, এসে তার ওয়াইফের উপরে রাগ ছাড়ে, বাচ্চাদের উপরে রাগ ছাড়ে। কিন্তু অফিসে গেলে তাদের মানে পিয়ার 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 মানে কি, সহকর্মী, হ্যাঁ, তো বা তাদের সিনিয়র বস যারা আছে তাদের উপরে তারা খুবই নরম, তাদের সাথে সব কথা শুনে, তাদের সাথে ভালো ব্যবহার করে, হাসি মুখে কথা বলে। এজন্য তারা অফিসে একরকম চেহারা, বাসায় একরকম চেহারা। একজন মা তার প্রতিবেশীর সাথে, এখানে যদি একটা উদাহরণ দেন, মানে এই উদাহরণগুলোকে সবগুলো আপনি বোর্ডিং মোশন অ্যানালজি টাইপের চিন্তা করবেন, মানে এই যে একটা উদাহরণ দেওয়া হয়, কিন্তু এই উদাহরণটা আপনি বিভিন্ন জায়গায় সেট করবেন। একজন মা তার প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করতেছে, কিন্তু বাচ্চাদের ঘরে এসে বাচ্চাদের সাথে, সন্তানদের সাথে, কাজের লোকের সাথে একনায়কতান্ত্রিক আচরণ করতেছে, রাগ করতেছে, ঠিক আছে, সবকিছু ডমিনেট করতেছে। তো এই বিষয়গুলো মানে স্বৈরাচারী এবং একনায়কতান্ত্রিক মনোভাব পোষণ করতেছে। এই আবার দ্বিতীয় পর্যায়ে লাইকোপোডিয়াম রোগীদের মধ্যে অনেক সময় অতিমাত্রায় ভীরুতা পরিলক্ষিত হয়। তো দ্বিতীয় পর্যায়ে হচ্ছে সেকেন্ড স্টেজ, ইসে বলছে আর কি, বিতুল কাস উনি এইভাবে লিখছে। তো এটা আপনার পর্যায়ে উনি একটা ইভলিউশন হিসেবে
লাইকোপোডিয়ামকে বর্ণনা করছে, মানে লাইকোপোডিয়ামের রোগের শুরু থেকে আস্তে আস্তে বাড়তে বাড়তে যদি বাড়তে থাকে, কোনো চিকিৎসা সঠিকভাবে না হয় বা সঠিক সময় লাইকোপোডিয়াম দেওয়া না হয়, তাহলে রোগটা কিভাবে আগাবে, এইভাবে উনি বিভিন্ন পর্যায়গুলোকে বর্ণনা করছেন। ঠিক আছে, তো রোগী আমাদের কাছে যে কোনো পর্যায়ে নিয়ে আসতে পারে, সুতরাং পর্যায়গুলো এখানে আমরা পড়বো, কিন্তু আমরা সিমটমের জাস্ট ওই ইম্পর্টেন্ট মেন্টাল মেকআপটা আমরা একটু বুঝে রাখবো। ঠিক আছে, তো ভীরুতা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, যে এ সময় তাদের মাঝে অনেক ধরনের ভয় বাসা বাঁধে। এ সময় তারা প্রায় সব বিষয়ে মারাত্মক আতঙ্কিত হয়ে পড়ে, যেমন তারা একাকী থাকতে ভয় পায়, অন্ধকার, ভূত প্রেত, আগন্তুক ব্যক্তি, কুকুর ইত্যাদি বিষয়ের প্রতি অনেক ভয় পায়। এই ভয়ের কারণে অনেক সময় লাইকোপোডিয়াম রোগীরা অন্যের সঙ্গ চায়, কিন্তু তারা দায়িত্ব নিতে চায় না। সুতরাং তাদের মধ্যে এমন মনোভাব তৈরি হয় যে কেউ আমার কাছে থাকুক, কিন্তু কিছুটা দূরে, অর্থাৎ পাশের ঘরে থাকলেই চলবে, যে দায়িত্ব নিতে চায় না, মানে কাছে থাকলে দায়িত্ব নেওয়া লাগবে, মানে আমার একা থাকতে ভয় লাগে, আবার কাছে আসলেও ভালো লাগে, তাহলে পাশের রুমে থাকুক, মানে কথাটা মানে হচ্ছে একটু দূরে থাকুক, অথবা এমন দূরে থাকুক যেখানে আমার বিপদে পড়লে তারা হেল্প করতে পারবে, কিন্তু আমার কাছে আসা দরকার নেই, কারণ আমি ওর দায়িত্ব নিব না, এরকম মেন্টালিটি। ঠিক আছে, লাইকোপোডিয়াম রোগীরা যে কোনো অসুস্থতার সময় যন্ত্রণা পাওয়ার ক্ষেত্রে মারাত্মক ভয় পায়। হ্যাঁ, তারা যেহেতু ভীতু, তারা অসুস্থতা বলে যে অসুস্থতা ভয় পায় না অনেকে বলে, কিন্তু আমার যে অসুস্থ হওয়ার সময় যে ব্যথা হবে, হ্যাঁ, বা কষ্ট হবে, এইটা আমি নিতে পারবো না। এই ভয় ও উদ্বিগ্নতা থেকে তাদের মধ্যে স্বাস্থ্য বিষয়ে নানা ধরনের অহেতু কল্পনার জন্ম হয়। এটার সাথে এই সময় আর্সেনিক ওষুধের সাথে অনেক মিল পাওয়া যায়। ঠিক আছে, তো এক একটা মেডিসিনের এক এক স্টেজে এসে এক একটার সাথে এক এক মেডিসিনের মিল পাওয়া যাবে। তো এটি, এবং আমাদেরকে কম্পারেটিভ ম্যাথমেটিকা এবং বিভিন্ন জায়গা দিয়ে এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে, তাই না? এই ভয় এবং উদ্বিগ্নতা তাদের পাকস্থলী অন্তরনালীতে বেশি প্রভাব ফেলে, এবং এই অঞ্চলে লক্ষণগুলো তাদের মধ্যে বেশি প্রকাশিত হয়। সাইমুল কবির নাকি রেজিস্ট্রেশন হতে পারে নাই? আচ্ছা, এখানে কি আমাদের গ্রুপে কি আজকে যে জয়েন করলেন সাইমুল কবির সাহেব আছেন? জি স্যার, আছে স্যার। এখন ক্লিয়ার সমস্যা? জি স্যার, আমি চলতে পারছি। ওকে, তৃতীয় পর্যায়ে লাইকোপোডিয়াম রোগীদের দীর্ঘদিনের যৌন চাহিদা পূরণ করার চাহিদা, আবার অন্যদিকে মানে একদিকে হচ্ছে তার যৌন চাহিদা যে পূরণ হয় নাই, দীর্ঘদিন বিয়ে করে নেই বা কোথাও যায় নাই, সেটা তার একটা ইন্টারনাল একটা চাহিদা বা ডিমান্ড আছে। আবার অন্যদিকে ব্রহ্মচারী জীবনযাপনের মাধ্যমে যৌন চাহিদাকে দমন করে রাখতে হবে। এই দুইয়ের মধ্যে একটা ইয়েস নো টানাপোড়েন, হ্যাঁ, সামঞ্জস্য করতে করতে তাদের শক্তিগুলো নিঃশেষ হয়ে যায়। হ্যাঁ, তো পরিশেষে তাদের মধ্যে শেষের দিকে এসে মানসিকভাবে যখন বয়স হয়ে যায়, তখন মানসিকভাবে ডিপ্রেশন হয়ে যায়, উইক হয়ে যায়, মানসিক পর্যায়ে তাদের মধ্যে সব দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়, তাদের মেমোরি লস হয়, মানে স্পেশালি সকালবেলা তাদের স্মৃতিশক্তি ঘুম থেকে উঠে তাদের খুবই বিরক্ত চেহারা হয়। লাইকোপোডিয়াম কিন্তু একটা ইম্পর্টেন্ট মেডিসিন, সকালবেলা ঘুম থেকে উঠে তারা খুব বিরক্ত থাকে। ঠিক আছে, খুব বিরক্ত থাকে, স্মৃতিশক্তি মনে থাকে না, হ্যাঁ, এবং সব ভুলে যায়। হ্যাঁ, তো এই বিষয়গুলো থাকে, এবং ধীরে ধীরে এই স্মৃতিশক্তি এবং বুদ্ধিমত্তা দুর্বল হতে থাকে। পরিশেষে এই রোগীরা পাগল প্রায় এবং দ্রুত বার্ধক্যে উপনীত হয়, মানে সেনিলিটি। আমরা এই বগার থেকে ইম্পর্টেন্ট অংশগুলো, যেহেতু বগার খুব ছোট একটা বই এবং এখানে মূল কিওয়ার্ড গুলো আছে, আমরা বগার থেকে তার ফিজিক্যাল প্যারামিটার গুলো দেখবো। জাস্ট আমরা মেন্টাল ক্যারেক্টারিস্টিক বিষয়গুলো আমরা এখান থেকে একটু, মানে ঋতুর কাছের বই থেকে একটু জেনে নিচ্ছি। ঠিক আছে, এই ধরনের রোগীরা অল্প বয়সী ঘরে বন্দী হয়ে পড়ে। শারীরিক পর্যায়ে লাইকোপোডিয়ামের বাহ্যিক অবয়ব অনেকটা স্পষ্টভাবে পরিলক্ষিত হয়। এদের মুখমণ্ডল, ঘাড় এবং শরীরের উপরের অংশ শুকিয়ে যায়। এই অংশের টিস্যুগুলো শুকিয়ে যাওয়ার পাশাপাশি তাদের নিচের অংশ অর্থাৎ পেট, কোমর এবং নিম্নাঙ্গে অতিরিক্ত চর্বি জমে। লাইকোপোডিয়াম রোগীদের মুখমণ্ডলে চামড়ার অতিরিক্ত ভাঁজ দেখা যায়, যা কিনা তাদের অন্তর্নিহিত দীর্ঘদিনের দুশ্চিন্তার বহিঃপ্রকাশ। মানুষ যদি খুব বেশি দিন ধরে টেনশন করতে থাকে, তাহলে তার চেহারায় কপালে ভাঁজ থাকে। হ্যাঁ, তো লাইকোপোডিয়াম রোগীরা যেহেতু ইন্টারনালি অনেক টেনশনে থাকে বা দ্বিধাদ্বন্দ্বে থাকে, তাদের চেহারার মধ্যেও এই ভাঁজগুলো দেখা যায়। লাইকোপোডিয়াম ব্যক্তিদের অনেক অল্প বয়সে চুল পেকে যায় এবং তাদেরকে দেখতে বৃদ্ধ মানুষের মতো মনে হয়। বই পুস্তকে অনেক সময় বর্ণনা করা হয়ে থাকে যে লাইকোপোডিয়াম রোগীদের নাকের পাখনা কথা বলার সময় প্রায় উঠানামা করে, যা বাস্তবিক প্র্যাকটিসে কদাচিৎ দেখা যায়। হ্যাঁ, তবে এই নাকের পাখনার উঠানামার
লক্ষণটি শ্বাসকষ্টজনিত রোগে ভালোভাবে পরিলক্ষিত হয়। মানে সবসময় এটা দেখা যায় না, কদাচিৎ মানে রেয়ারলি দেখা যায়, কিন্তু যখন রেসপিরেটরি কোনো কমপ্লেন থাকে, হ্যাঁ, যেমন নিউমোনিয়া বা অ্যাজমা এই ধরনের প্রবলেমে, তখন এই যে অ্যালার্নেজে যেটা নাকের যে পাখনা সেটা আপ ডাউন করে, ঠিক আছে, কারণ তাকে অনেক কষ্ট করে শ্বাস নিতে হয়। তাহলে লাইকোপোডিয়ামের এখন আসছে ক্রিয়াস্থল। জননেন্দ্রিয়, মূত্রনালী, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেম এবং লিভারের উপরে লাইকোপোডিয়াম রোগীদের মুখ্য ক্রিয়া পরিলক্ষিত হতে দেখা যায়। এইসব ক্রিয়াস্থলে লাইকোপোডিয়াম রোগীরা বিভিন্ন সমস্যায় আক্রান্ত হয়, যেমন ধ্বজভঙ্গ, যৌন আকাঙ্ক্ষা কমে যাওয়া, কিডনির ছাকনি যন্ত্রের প্রদাহ বা নেফ্রাইটিস, পাকস্থলীর আলসার, বৃহদান্তের প্রদাহ বা কোলাইটিস, অশ্ব এবং মানে হেমোরয়েড, পাইলস এবং লিভারের নানা জটিলতা, সেটা লিভার সিরোসিস, সিএলডি, তারপরে হচ্ছে আপনার যে কোনো হেপাটাইটিস, তো ফ্যাটি লিভার, গলব্লাডারের গল স্টোন, হ্যাঁ, কোলেসিস্টাইটিস মানে গলব্লাডারের প্রদাহ, এই ধরনের প্রবলেম গুলো দেখা যায়। এদের মধ্যে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেমে লাইকোপোডিয়ামের রোগের লক্ষণগুলো প্রায় সব ক্ষেত্রেই পরিলক্ষিত হয়। ম্যাক্সিমাম ক্ষেত্রে লাইকোপোডিয়াম রোগীর মেন্টাল এবং অন্যান্য যে বৈশিষ্ট্য থাকুক না কেন, সাধারণত লিভার রিজিয়নে, হ্যাঁ, বা এই গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেমে হয়তো পায়খানা কষা অথবা আইবিএস এর সমস্যা, অথবা ডানে লিভারের সমস্যা, অল্প খেলি পেটের সমস্যা, গ্যাস হয়ে যাওয়া, যাই খায় তাই গ্যাস হয়ে যায়, এগুলো সাধারণত যাদের লিভার দুর্বল তাদেরই এই সমস্যাগুলো বেশি দেখা যায়, মানে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেম এবং হেপাটোবিলিয়ারি সিস্টেমে, কারণ এদের ভূমিকাই আপনি খাবার হজম করা, পিত্ত ঠিক মতো নির্গত করা, পিত্তরস, বাইল সল্ট, হ্যাঁ, তারপরে অন্যান্য যে মেটাবলিক ফাংশন, লিভার আমাদের মানে সবচেয়ে বড় মেটাবলিক একটা অর্গান। তো এই জায়গার ডিসঅর্ডার গুলো লাইকোপোডিয়ামের খুব স্ট্রংলি পাওয়া যায়, তাদের যে প্রবলেম নিয়ে তারা না আসুক না কেন। রোগীর মাঝে যেমন মিথ্যা আত্ম অহংকার ফুলে ফেপে অতিমাত্রায় প্রকাশিত হয়, তেমনি ভাবে তার গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেমের দুর্বলতা অতিরিক্ত গ্যাসের মাধ্যমে প্রকাশিত হয়। তো ভিতুলকাসের বইটাতে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে ভিতুলকাস মানে ভিতরের ইনার প্যাটার্নের সাথে এক্সটার্নাল ফিজিক্যাল প্যাটার্নের একটা যোগসূত্র বা কি বলা যায় যে একটা সুন্দর একটা সিনক্রোনাইজেশন উনি ওনার বর্ণনার মাধ্যমে করেছেন। তো ওইটাই আমরা অনুবাদ করার চেষ্টা করছি। তো ব্যাপারটা হচ্ছে যে উনি ভিতরে যেমন দুর্বল এবং বাইরে অনেক ভাব ধরে, অনেক ফুলায় ফাঁপায় নিজের প্রকাশ করে, তো তার ভিতরে যে গ্যাসটা হয়, গ্যাসটা অতিমাত্রায় প্রকাশিত হয়, এভাবে উনি বর্ণনা দিয়েছেন। রোগীর পেটে প্রচন্ড বায়ু জমে এবং খাবার পর তা অতিমাত্রায় দেখা দেয়। যেমনি ভাবে লাইকোপোডিয়াম রোগীরা সম্পর্কের গভীরে প্রবেশ না করে শুধু ভাষা ভাবে সম্পর্কে জড়িয়ে যৌন চাহিদা পূরণ করতে চায়, তেমনি ভাবে এই লাইকোপোডিয়ামের রোগীরা মিষ্টি এবং ওস্টার জাতীয় খাবার খেয়ে তাদের জিহ্বার পরিতৃপ্তি পেতে চায়। মিষ্টি এবং ওস্টার মানে কি? মিষ্টি ওস্টার হচ্ছে সুপারফিশিয়াল, মানে যে কোনো খাবারের মধ্যে মিষ্টিটা কি, মানে সবার ক্ষেত্রে তো মিষ্টিটা মানে সাধারণত কমনলি ভালো লাগে, ঠিক আছে, ম্যাক্সিমাম লোকের ক্ষেত্রে। এবং বাচ্চারা দেখবেন যে মিষ্টিটা আগে পছন্দ করে। আপনি যদি একবার জন্মের পরে যদি মধু দিয়ে দেন কোনো নবজাতককে বা চিনির পানি দেন, সে কিন্তু পরে মায়ের দুধ, বুকের দুধ খেতে চায় না, কারণ মায়ের বুকের দুধ, শাল দুধ, এগুলো তো টেস্টলেস, হ্যাঁ, বা একটু কষ্টা যেটা বলি না কেন, মানে ওরকম সুগার নাই এখানে, ঠিক আছে, অত সুগার নাই এখানে, অন্যান্য প্রোটিন অন্যান্য বিষয়গুলো আছে, ফ্যাট আছে, তো ফ্যাট তো টেস্টলেস। তো এই জন্য চিনি বা মধু দিতে নিষেধ করা হয় যেন ব্রেস্ট ফিডিংটা বাচ্চারা করে। তো বেসিক একটা সহজ একটা আমাদের চাহিদা হচ্ছে যে মিষ্টি, ওস্টার, হ্যাঁ, ওস্টারটা এক্সাম্পল দিয়েছে, মিষ্টিটাই ধরেন। তাহলে লাইকোপোডিয়াম কি সুপারফিশিয়াল, যেটা সহজে পাওয়া যায়, সহজেই মজাটা পাওয়া যায়, সেই ধরনের টেন্ডেন্সি ওর মধ্যে আছে, সেটা জিহ্বার ক্ষেত্রে হোক আর যৌন চাহিদার ক্ষেত্রে। হ্যাঁ, এইভাবে উনি কম্পেয়ার করছেন, খুব ইন্টারেস্টিং। লাইকোপোডিয়াম ওষুধের এই ধরনের তুলনামূলক বক্তব্যগুলোকে আরো সম্প্রসারিত করে বলা যায় যে এই ধরনের রোগীরা যৌন মেলামেশার পর শূন্যতা অনুভব করে, মানে তার মধ্যে একটা এমটিনেস, হ্যাঁ, একটা হোলনেস, হ্যাঁ, তারা অনুভব করে, একটা এমটিনেস অনুভব করে এবং অতৃপ্ত থাকে, ডিসকন্টেন্টেড, হ্যাঁ, একইভাবে তারা স্বাদযুক্ত খাবার খাওয়ার পর নানা ধরনের পেটের সমস্যায় ভুগে, এবং একইভাবে যে খাওয়ার পরেও তাতে সমস্যা হয়, মানে এইভাবে খুব সুন্দর করে মিলানো হয়েছে। দেখেন, মানসিক সমস্যার যে ধরনের বহিঃপ্রকাশ, শারীরিক তার বিষয়গুলো এরকম বহিঃপ্রকাশ, এভাবে মনে রাখা খুব সহজ। লাইকোপোডিয়ামের রোগীরা প্রতিনিয়ত তাদের এই চাহিদাগুলোকে দমন করার চেষ্টা করে থাকে।
লাইকোপোডিয়াম রোগীদের হজমের সমস্যাগুলো সাধারণত লিভারের বিভিন্ন সমস্যার সাথে একসাথে পরিলক্ষিত হয়। লিভারের বিভিন্ন সমস্যায় প্রায়শই লাইকোপোডিয়াম ওষুধের প্রয়োজন হয়ে থাকে এবং প্রায়শই মানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এক্ষেত্রে লাইকোপোডিয়াম ওষুধের রোগী চিত্র লিভারের সমস্যা আক্রান্ত রোগীদের সাথে প্রায় মিলে যায়। ঠিক আছে, লাইকোপোডিয়াম ওষুধের এই রোগী চিত্রগুলো অনেক ওষুধের সাথে মিলে যায় এবং এদের মধ্যে তুলনামূলক পার্থক্যগুলো আমাদেরকে বুঝতে হবে। জনসম্মুখে উপস্থিত হয়ে দক্ষতা প্রদর্শনের চাপ লাইকোপোডিয়াম ওষুধের মাঝে যেমন আছে তেমনি ভাবে জেলসিমাম ওষুধের মাঝেও দেখা যায়। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ পার্থক্য হচ্ছে লাইকোপোডিয়াম সাধারণত কাজটি করার পূর্ব মুহূর্তে এ ধরনের উদ্বিগ্নতায় ভোগে, কিন্তু জেলসিমামের রোগীরা কাজটি করার অনেকক্ষণ আগে বা কয়েকদিন আগে থেকে উদ্বিগ্নতা ভুগতে থাকে। হ্যাঁ, যেমন লাইকোপোডিয়াম যখন স্টেজে উঠবে তখনই তার টেনশন শুরু হয়ে যায়, যখনই তার নামটা ঘোষণা করে যে এখন বক্তৃতা দিতে আসছেন অথবা এখন মঞ্চে পারফর্ম করতে আসছেন, হ্যাঁ অমুক 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 XYZ, তখনই সে টেনশন শুরু হয়ে যায়। তার কিন্তু আগে 2-1 দিন আগে থেকে অতটা টেনশন ছিল না। আর জেলসিমাম হচ্ছে তার অনেকক্ষণ আগে থেকে তার টেনশন, সেটা কয়েক ঘন্টা হতে পারে, কয়েকদিন হতে পারে। হ্যাঁ, এই জন্য পরীক্ষার ভীতি দূর করার জন্য জেলসিমাম গুরুত্বপূর্ণ ওষুধ, আর্জেনাইটিকাম, লাইকোপোডিয়াম সবই গুরুত্বপূর্ণ। তো এগুলোর মধ্যে সূক্ষ্ম সূক্ষ্ম কিছু পার্থক্য আছে। ঠিক আছে, এগুলো একটু খেয়াল রাখতে হবে। সাইলেসিয়া ওষুধও লাইকোপোডিয়াম ওষুধের মতো আত্মবিশ্বাসের অভাবে ভুগতে থাকে, কিন্তু এক্ষেত্রে তারা যে কোনো পরিস্থিতিতেই এই আত্মবিশ্বাসের অভাবে ভোগে। অন্যদিকে লাইকোপোডিয়াম শুধু সামাজিক এবং নৈতিক দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে আত্মবিশ্বাসের অভাবে ভোগে। তাহলে সাইলেসিয়া ওষুধও কনফিডেন্স কম, ওয়ান্ট অফ কনফিডেন্ট। তাহলে কিন্তু এক্ষেত্রে যেটা পার্থক্য বলছে যে ওরা যে কোনো ক্ষেত্রেই আত্মবিশ্বাসে ভোগে, আর লাইকোপোডিয়াম আত্মবিশ্বাসে তখনই ভোগে যখন তাদের দায়িত্ববোধের বিষয়টা থাকে। যদি দায়িত্ববোধ না থাকে তারা অনেক সাহসী, তারা অনেক পারফর্ম করতে পারে, কিন্তু যখনই তাদের বুঝে যে এই কাজটা করলে আমার ঘাড়ে এসে চাপবে বা আমার ঘাড়ে এসে দায়িত্বটা পড়বে, তখনই তারা দুর্বল হয়ে যায়, পালায় বেড়ায়, অ্যাভয়েড করে। ঠিক আছে, এই জায়গাটা পার্থক্যটা বুঝতে হবে। ক্যালকেরিয়া ওষুধে লাইকোপোডিয়ামের সাথে অনেক সাদৃশ্য থাকলেও লাইকোপোডিয়াম ওষুধের ভীরুতা এর মধ্যে দেখা যায়। লাইকোপোডিয়াম ওষুধের যে বৈশিষ্ট্যপূর্ণ কাওয়ার্ডিসনেস বা ভীরুতা আছে, লাইকোপোডিয়াম ক্যালকেরিয়ার সাথে মিল নেই। মানে সবার সাথে সবার অনেক মিল, আবার কিছু কিছু জায়গায় মিল নেই। এই কিছু কিছু জায়গায় মিল না দিয়েই আমাদের কিন্তু ওষুধগুলোকে ডিফারেন্সিয়েট করতে হয়। ঠিক আছে, এটি বলে কম্পারেটিভ ম্যাট্রিমেডি। অন্যদিকে আবার ন্যাট্রামিউরের সাথে লাইকোপোডিয়ামের বাহ্যিকভাবে রাগ, স্বৈরাচারী মনোভাব, হ্যাঁ এবং তাদের ভিতরে দুর্বলতাকে ঢাকার প্রচেষ্টা, এগুলো মিল আছে। কিন্তু লাইকোপোডিয়াম রোগীরা তাদের অভ্যন্তরীণ অক্ষমতা, দুর্বলতাকে ঢাকার জন্য নিজেকে ফুলায় ফেপায় প্রকাশ করে, কিন্তু ন্যাট্রামিউরের রোগীরা তাদের আবেগকে কন্ট্রোল করতে পারে না, এই জন্য তারা এরকম রাগ দেখায়। ঠিক আছে, স্বৈরাচারী মনোভাব প্রকাশ করে তার দুর্বলতা ঢাকার জন্য না, তার অন্তর্নিহিত সেন্টিমেন্টাল হয়ে যায় এবং ইন্টারনালি যে তার যে রাগ গুলো সেটা ইমোশন এবং সেন্টিমেন্টকে প্রকাশ করার জন্য তারা এরকম রাগ এবং রাগের বা স্বৈরাচারী মনোভাব পোষণ করে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের মানে যে অনুবাদটা করা হয়েছে সেটা আর কি। অনুবাদটা কেমন হয়েছে বা মোটামুটি বোঝা গেছে কিনা? স্যার খুবই ভালো লাগলো, চমৎকার লাগলো স্যার। আচ্ছা, তো আমরা এইটার সাথে আরেকটু একবারে কাজ করব, কারণ বইটা যে কোনো বই যখন করি তখন কিছুটা ইউনিকনেস রাখার চেষ্টা করি। এই বইতে আমি যেটা করবো ইনশাল্লাহ, এই ইংলিশটা থাকবে, বইটার প্রেজেন্টেশনটা এরকম হবে, ইংলিশটা থাকবে, কারণ আমি বারবার বলি ইংলিশ আমাদের শিখতে হবে। ঠিক আছে, ইংলিশ না শিখলে আমরা তো রুব্রিক ফাইন্ড আউট করতে পারবো না, রুব্রিক গুলো ভাষা বুঝতে পারবো না। ঠিক আছে, আমাদের এই বাংলা করার উদ্দেশ্য, আমার বাংলা করাটা খুব বেশি পছন্দের বিষয় না আমার, কিন্তু তবু সবাইকে আগ্রহী করার জন্য, হ্যাঁ ইংলিশটা যেন ভালো করে বুঝে, এটা আগ্রহী করার জন্য এগুলা পদক্ষেপ নেওয়া। তাহলে এই ইংলিশটা থাকবে, সাথে বাংলা থাকবে, তার নিচে আমি রুব্রিক দিব। ঠিক আছে, যেমন এখানকার যে ফিলিংসটা বা যেটা বলা হচ্ছে সেটা রুব্রিক আকারে কেন্ট বা অন্যান্য যে রেপার্টরিতে আমি ভালোভাবে পাবো সেটা আমি এখানে রুব্রিক হিসেবে দিব, তাহলে রুব্রিকটা আমার জানা হয়ে যাবে। ঠিক আছে, এবং রুব্রিকটা লাইকোপোডিয়াম ওখানে থাকবে এবং ওই রুব্রিকটা গভীরে আমি ঢুকতে পারবো। ঠিক আছে, তো সামনে এখন তো আমার ওই যে অ্যালেন স্কিনওয়ার্টের বইটার কাজ প্রায় শেষের দিকে, তো ওইটা শেষ হয়ে গেলে ইনশাল্লাহ এই বইটাতে হাত দিব। তো এই আর কি। স্যার অনেক শুভকামনা রইল। থ্যাংক ইউ।
জি সোনু স্যার, জি স্যার ওই যে ওয়েস্টার একটু স্পেলিংটা একটু দেখাবেন স্যার, ওয়েস্টারটা কি আছে? ওয়েস্টার মানে শামুকের মতো খাবার, ওয়েস্টার ওই যে ও ওয়াই হ্যাঁ এস টি আর সেটাই। ওয়েস্টার। এগুলো হচ্ছে সহজে গিলতে সুবিধা, নরম না, এগুলো তো আমরা খাই না, এই জন্য হ্যাঁ মানে জিনিসটা ওই বেশি। যে ঝিনুক জাতীয় হ্যাঁ খাবার হ্যাঁ বা রাইট রাইট, শামুক জাতীয় খাবার। ঝিনুকের মধ্যে যেগুলো থাকে এগুলা বিদেশিরা খায়, আমরা তো খাই না, এই জন্য আমি জিনিসটা হাইলাইট করে জি নিই। স্যার, না ঠিক আছে, ওয়েস্টার বাংলাদেশ ওয়েস্টার বাংলা। কি অনেক, বাংলা জি এখন কি স্যার ঠিক করবো, আছে। ঝিনুক ঝিনুক শামুক এরকম কিছু একটা। ঠিক আছে স্যার। জি।